আসসালামু আলাইকুম। আবার দেখা হয়ে গেল এসএসসি পর্যায়ের একটি প্রবন্ধ নিয়ে। খুবই চমৎকার একটা প্রবন্ধ এবং আমাদের বইতে যে কয়েকটা প্রবন্ধ আছে তার মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন মনে হয় প্রথম দিকে এই প্রবন্ধটা পড়তে। এই বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমথ চৌধুরী। আমাদের গদ্য সাহিত্যের সবচেয়ে বড় প্রাবন্ধিক ধরা হয় এই প্রমথ চৌধুরীকে, অর্থাৎ কবিতায়, গল্পে বা উপন্যাসে বিভিন্ন শাখায় বিভিন্ন জন যেমন রয়েছে, তেমনি প্রবন্ধের ক্ষেত্রে এই প্রমথ চৌধুরীকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। প্রমথ চৌধুরী 1868 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1946 সালে মৃত্যুবরণ করেছেন। লেখকের জন্ম মৃত্যু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে আমাদের মাঝে মাঝে এমসিকিউ প্রশ্ন আসে, এই জন্য আমরা এগুলো জেনে নিব। প্রমথ চৌধুরীর একটি ছদ্মনাম ছিল যে নামে তিনি লিখতেন, সেটা হচ্ছে বীরবল। বীরবল হচ্ছে একটা কৌতুক চরিত্র সম্রাট আকবরের। আমরা গোপাল ভাঁড়কে সবাই চিনি। গোপাল ভাঁড় যেমন হাস্য কৌতুক করতেন, তেমনি সম্রাট আকবরের দরবারে হাস্য কৌতুক করতেন হচ্ছে বীরবল। সেই বীরবল ছদ্মনামে প্রমথ চৌধুরী লিখেছিলেন। তো বীরবলের হালখাতা, তার লেখা একটা বই, রায়তের কথা তার লেখা আরেকটা বই, জালিয়ারি কথা আরেকটা বই, আর সবুজ পত্র নামে একটা বিখ্যাত পত্রিকা, বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5টা পত্রিকার নাম যদি আমরা বলি সাহিত্য পত্রিকা, তাহলে তার মধ্যে সবুজ পত্রের নাম সবার আগে আসবে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি পত্রিকা, সাহিত্য পত্রিকা। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সবুজ পত্র পত্রিকার মধ্য দিয়েই বাংলা সাহিত্যের যে লিখন পদ্ধতি সেটা সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত হয়েছে, অর্থাৎ চলিত ভাষার প্রবর্তন করা হয়েছে। চলিত রীতির প্রবর্তন, এটা প্রমথ চৌধুরীর জীবনের সবচেয়ে বড় সাফল্য যে তিনি সাধু ভাষার পরিবর্তে মানুষের মুখের ভাষায় সাহিত্য রচনা করতে পেরেছিলেন, এবং এই কৃতিত্বের কারণে তিনি বাংলা সাহিত্য যতদিন থাকবে ততদিন স্মরণীয় হয়ে থাকবেন। এবং এই কাজটা তিনি করেছিলেন এই সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। সুতরাং এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউর জন্য, অর্থাৎ সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী। কোন পত্রিকার মাধ্যমে চলিত গদ্যরীতি শুরু হয়েছিল? সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। তো এখন আমরা বই পড়া প্রবন্ধটাতে যাব। বই পড়া প্রবন্ধটা প্রথমেই একবার বলে নিয়েছি যে প্রথম পড়ার সময় খুব একটু জটিল মনে হয়, কিন্তু একটু খেয়াল করে আমরা যদি যে লাইনগুলো আছে ব্যাখ্যা করার মতো সেগুলো ব্যাখ্যা করে পড়ি, আশা করি এই ক্লাসের পরে অত জটিল আর মনে হবে না, এটা আমরা আশা করতেই পারি। বই পড়া প্রবন্ধের প্রথমেই প্রাবন্ধিক বলেছেন, বই পড়া মানুষের জীবনের সবচেয়ে বড় শখ। আমাদের অনেক শখ থাকে, যে শখগুলো আসলে আস্তে আস্তে আমাদের কাজে পরিণত হয়, যখন তখনই আমাদের কাজগুলো শ্রেষ্ঠ কাজে পরিণত হয়। তো বই পড়াকে লেখক এই ধরনের একটা শখ বলেছেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শখ বলেছেন তিনি। কিন্তু তিনি আবার এই কথাটাও বলেছেন যে আমি শখ করে, প্রমথ চৌধুরী বলেছেন, শখ করে কাউকে বই পড়তে তিনি বলবেন না। দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে কেউ তার এই পরামর্শ গ্রাহ্য করবেন না, গ্রহণ করবেন না, কারণ জাতি হিসেবে। দ্বিতীয় কারণ হচ্ছে জাতি হিসেবে আমরা শৌখিন না, জাতি হিসেবে আমরা শৌখিন নয়, অর্থাৎ শখ করে কোনো কিছু করার মতো জাতি আমরা না। আমরা সমস্ত কিছুতে আগে খেয়াল করি যে এই কাজটা করে আমার কি লাভ, এই কাজটার রেজাল্ট কি, এই কাজটা করে আমার কি অর্থনৈতিক লাভ হবে, কি ব্যবসায়িক লাভ হবে, চাকরির ক্ষেত্রে কি লাভ হবে। এই চিন্তাগুলোর কারণে আমরা শখ করে যে বই পড়ার ব্যাপারটা সেটা আমাদের মধ্যে আসে না। তো ফলে বই পড়ার প্রবণতা আমাদের মধ্যে খুবই কম। কিন্তু শিক্ষা ব্যাপারটা, বই পড়ার মাধ্যমে কিন্তু শিক্ষা অর্জন হয়। তো শিক্ষা এই বিষয়টা আমরা কেন গ্রহণ করি, আর বই পড়া, দুইটা কিন্তু প্রায় কাছাকাছি। বই পড়াটাও শিক্ষার জন্য, শিক্ষাটাও বই পড়ার মাধ্যমে শিক্ষাটা হয়। কিন্তু আমরা কি করি, এই শিক্ষার মাধ্যমে ফল পাওয়ার চেষ্টা করি, অর্থাৎ
শিক্ষাটা গ্রহণ করে হাতে হাতে ফল পাওয়ার চেষ্টা করি। অর্থাৎ শিক্ষা গ্রহণ করলে আমাদের একটা চাকরি হবে, অথবা আমরা ব্যবসায় ভালো করতে পারবো। তো আমাদের সাধারণত শিক্ষার্থীদেরকে যখন আমরা জিজ্ঞেস করি স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমরা কি হতে চাও, তারা একটু চিন্তা না করেই বলে দিবে যে আমি ডাক্তার হতে চাই, কারণ তারা জেনেছে যে ডাক্তার হলে টাকা পয়সা ইনকাম করা যায়। আবার কেউ হয়তো বলবে ইঞ্জিনিয়ার হতে চাই। এরকম আমাদের যে জীবনের যে লক্ষ্যগুলো সেগুলো কিন্তু অর্থনীতির সাথে যুক্ত, অর্থাৎ অর্থের সাথে যুক্ত, অর্থের সাথে যুক্ত থাকে। অর্থাৎ আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সরাসরি হাতে নাতে ফল পাওয়া। এই বই পড়ার ফলটা হাতে হাতে পাওয়া যায় না। বই পড়ার ফলে কি হতে পারে, একজন মানুষের মন মগজ সমৃদ্ধ হতে পারে, একজন মানুষের হৃদয়ের যে ভাবনাগুলো সেগুলো উন্নত হতে পারে, সে একজন উন্নত মানুষে রূপান্তরিত হতে পারে। তাহলে কি হবে, সে কি একটা চাকরি পাবে নাকি তার ব্যবসায় উন্নতি হবে, সেটার ফল সরাসরি হয়তো পাওয়া যাবে না। যে কারণে মানুষ শিক্ষাটাকে তাদের পরবর্তী জীবনে, লেখক বলেছেন যে চোখের জল এবং মনের জ্বালা দুই দূর করবে আমরা আশা করি শিক্ষা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আমরা বলি, অর্থাৎ গাড়ি ঘোড়া চড়ার জন্যই আমরা পড়াশোনা করছি, জীবনকে সমৃদ্ধ করার জন্য বা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য আমরা কিন্তু পড়াশোনা করছি না। এই কথাটা প্রথমেই তিনি বলে দিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি দিয়েছেন ডেমোক্রেসি, অর্থাৎ ডেমোক্রেসি আমরা সবাই জানি, ডেমোক্রেসি গণতন্ত্র। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন, যারা ডেমোক্রেসি চালু করেছে তারা চেয়েছিলেন সকলকে সমান করতে, অর্থাৎ ডেমোক্রেসির মাধ্যমে সবাই ভোট দিয়ে সমান হয়। আসলে ডেমোক্রেসি যারা চর্চা করে তারা কি আসলে সবাইকে সমান করতে চায় না, তারা নিজেরা বড় হতে চায়। অর্থাৎ ভোট দেওয়ার মাধ্যমে আপনি একজনকে নিজের চাইতে বড় করে ফেলছেন। তাহলে ডেমোক্রেসির যে ত্রুটিটা ছিল, যে ত্রুটি, সেটা আমরা গ্রহণ করেছি, ত্রুটিটা গ্রহণ করেছি। অর্থাৎ ডেমোক্রেসিকে কাজে লাগিয়ে আমরা বড় হতে চাই, সবাই সমান হতে চাই না, আমরা বড় হতে চাই ডেমোক্রেসিকে কাজে লাগিয়ে। তেমনি এই জায়গায়ও এই ঘটনাটা ঘটেছে। আমরা শিক্ষার মাধ্যমে যে অর্থ পাওয়া যায় এটা ছোট লক্ষ্য, বড় লক্ষ্যটা হলো মনুষ্যত্বের বিকাশ ঘটানো। ডেমোক্রেসির ক্ষেত্রেও আমরা সবাইকে সমান করার ডেমোক্রেসির উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা এখন কি করছি, ডেমোক্রেসির যে ত্রুটিটা ছিল এটাকে কাজে লাগিয়ে নিজেকে বড় করে তোলা, এটাই আমাদের প্রধান লক্ষ্য হয়েছে। তো এই কথাটা বলেছেন লেখক, এবং একটা চমৎকার লাইন তিনি বলেছেন এখানে, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রামক। এটা আমাদের ব্যাখ্যায় খুব আসে, অনুধাবনমূলক প্রশ্নে খুব আসে। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এই কথাটার মানে কি? এই কথাটার মানে খুবই সহজ। যদি আমি খুব বডি বিল্ডার একজন মানুষ, ধরুন সালমান খানের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে কি আমার তার মতো বডি বা স্বাস্থ্য হবে? কখনোই হবে না। কিন্তু যদি আমি একজন করোনা রোগীর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে? আমার করোনা হয়েও যেতে পারে। অর্থাৎ ব্যাধি, যে রোগটা আছে সেটা মানুষ একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু স্বাস্থ্যটা ছড়ায় না। এই কথাটা বলার মানে হচ্ছে ভালো গুণগুলো আমরা খুব কমই আয়ত্ত করি অন্যের কাছ থেকে, কিন্তু খারাপ গুণগুলো আমরা অন্য কারোর পাশে থাকলেই আমরা সেটা গ্রহণ করে নিই। যেমন ডেমোক্রেসির ত্রুটিটা আমরা নিয়েছি, শিক্ষা থেকে যেটা পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না। অর্থাৎ বই পড়ে নিজেকে উন্নত করার যে প্রবণতা সেটা আমাদের মধ্যে নাই। আমরা চেষ্টা করছি শিক্ষা অর্জন করে হাতে হাতে ফল পেতে, চাকরি পেতে, টাকা উপার্জন করতে। তো লেখক বলছেন যে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে একটা সমস্যা হয়েছে। শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি পড়েছে অর্থের উপর। অর্থের উপর হচ্ছে শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি। অর্থাৎ শিক্ষিত সমাজের একটাই চাহিদা, চাই আরো চাই। তারা যত পাচ্ছে তার চাইতে বেশি চাচ্ছে। অর্থাৎ তাদের এই যে কষ্ট করে শিক্ষা অর্জন, তার পিছনে একটাই উদ্দেশ্য অর্থ উপার্জন করা। তো এই যে প্রবণতাটা, এটার কারণ তিনি কি উল্লেখ করেছেন? কারণ আমাদের যে মনটা বড় হচ্ছে না, আমরা মহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছি না। লেখক বলেছেন জ্ঞান অর্জন হলো মন সাপেক্ষ। অর্থাৎ মনে যদি আমরা বড় না হই, তাহলে জ্ঞানেও বড় হব না। আর পৃথিবীর উদাহরণ দেখিয়ে তিনি বলেছেন যে জাতি জ্ঞানে বড় নয় তার ভারেও ভবানী। অর্থাৎ তার সম্পদের দিক থেকেও সে পিছিয়ে আছে। পৃথিবীর উদাহরণ যদি আমরা দেখি, আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কি জ্ঞানের দিক থেকে, শিক্ষার দিক থেকে যারা উন্নত,
চীন, জাপান বা আমেরিকা যাদের কথাই আমরা বলি, তারা একই সাথে শিক্ষার দিক থেকেও এগিয়ে, বই পড়ার দিক থেকেও এগিয়ে, আবার সম্পদের দিক থেকেও কিন্তু তারা সমৃদ্ধ হয়েছে। কিন্তু আমরা সারাক্ষণ সম্পদের বা অর্থের চিন্তা করেও তাদের ধারে কাছেও যেতে পারছি না, কারণ আমরা ছোট জিনিসের পিছনে ছুটে বেড়াচ্ছি। লেখক বলছেন আমরা ছোট জিনিসের পিছনে ছুটে বেড়াচ্ছি, আত্ম উন্নয়নের পরিবর্তে আমরা নগদ যা পাই সেটাই হাত পেতে নেওয়ার চেষ্টা করছি। আমরা শিক্ষার ফল লাভের ব্যাপারে উদ্বাহ, কিন্তু সাহিত্যের যে রস, বই পড়ার বা সাহিত্যের যে রস সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি না। লেখক বলেছেন সাহিত্য হলো সামগ্রিক জ্ঞান। আমরা যেমন বিজ্ঞান, দর্শন, ধর্ম, বিভিন্ন জ্ঞান আছে যেগুলো হচ্ছে মন গঙ্গার তোলা জল, অর্থাৎ একটা একটা জ্ঞান। আর সাহিত্যে যেহেতু সমগ্র শ্রেণীর মানুষ থাকে, তাহলে সমস্ত জ্ঞান একসাথে সাহিত্যে পাওয়া যায়। এই জন্য লেখক বলেছেন সামগ্রিক জ্ঞানের জন্য, সামগ্রিক বোধ শক্তি অর্জন করার জন্য সাহিত্য পাঠ অপরিহার্য। তাহলে সাহিত্য পাঠ করতে হলে কি লাগবে? আমাদের লাগবে লাইব্রেরি। আমাদের লাগবে হচ্ছে লাইব্রেরি। তো এই লাইব্রেরি আমাদের লাগবে। লেখক বলেছেন লাইব্রেরিটা হসপিটালের চাইতেও গুরুত্বপূর্ণ, কারণ দেহ অসুস্থ হলে আমরা হসপিটালে নিয়ে যাই, মনের অসুখ সারাবে কে? এই মনের অসুখ সারানোর জন্য লাইব্রেরির প্রয়োজন। লাইব্রেরিতে গেলে মানুষ নিজের মতো করে শিক্ষিত হতে পারে, যেটা আমরা সাধারণ শিক্ষায় করতে পারি না। লেখক বলেছেন স্কুল কলেজের শিক্ষা আমাদের, তারপর সমালোচনা করেছেন স্কুল কলেজে যে শিক্ষাটা দেওয়া হয় সেখানে কি করা হয়? সেখানে হচ্ছে জোর করে শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে জোর করে শিক্ষার্থীদেরকে শেখানো হয়, বিদ্যে গেলানো হয়, অর্থাৎ পড়াশোনা তাদেরকে গিলিয়ে ফেলা হয়, নোট মুখস্থ করানো হয়। অর্থাৎ তাদেরকে শিক্ষকের কাজ হলো কোনো একটা বিষয় বুঝতে সহায়তা করা। শিক্ষার্থী নিজেই সেই পাঠটা তখন পড়ে বুঝতে পারবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা হচ্ছে সেটা হলো শিক্ষক নিজেই একটা রেডি করে দিচ্ছেন, সেটা হচ্ছে শিক্ষার্থীরা মুখস্থ করে কোনো রকম পরীক্ষায় গিয়ে সেটা দিয়ে আসেন। অর্থাৎ শিক্ষার্থীরা কি করছেন? স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা পাস করার জন্য নোট মুখস্থ করছেন, আর তাদের বাবারা কি করছেন? তাদের বাবারাও বই পড়ছেন। কি বই? আইনের বই। লেখক বলেছেন আইনের নিয়মগুলো, নজিরগুলো তারা মুখস্থ করছে, কারণ পরবর্তী দিন তারা মামলায় গিয়ে মামলায় জিততে হবে। তাহলে লগুলো মুখস্থ থাকলে মামলায় জেতা যাবে, মামলায় জিতলে টাকা পাওয়া যাবে। তো একই রকম ভাবে শিক্ষার্থীরাও পাস করার জন্য মুখস্থ করছে নোট। মুখস্থ করলে কি হবে? পাস করা যাবে। পাস করলে কি হবে? চাকরি পাওয়া যাবে। অর্থাৎ উভয়েরই লক্ষ্য, শিক্ষার্থী এবং তাদের বাবাদের উভয়েরই লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, যে কারণে তারা বই পড়ছে। কিন্তু বই পড়ে যে সাহিত্যের রস আস্বাদন করা যায় এবং মনকে বড় করা যায়, সেটা কিন্তু কারো পক্ষেই হচ্ছে না। জোর করে বিদ্যা গেলালে কি হয়? লেখক এটাকে তুলনা করেছেন, ছোটবেলায় আমাদের বাবা মায়েরা কি করেন? জোর করে বাচ্চাদেরকে দুধ খাওয়ান, দুধ গেলান, গরুর দুধ জোর করে গেলান। কি হবে? কোন রকম এটা পেটে গিয়ে পড়লেই হচ্ছে বাচ্চার উপকার হবে, স্বাস্থ্য বৃদ্ধি হবে। আসলে অতিরিক্ত দুধ পান করলে বাচ্চার বরং লিভারের ক্ষতি হয়। এটা বুঝতে পারে না বাবা মায়েরা কখনো কখনো। একই রকম ভাবে জোর করে যে শিক্ষা দেওয়া হয়, সেটার কারণে কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী বিরক্ত হয়ে যায়। তাদের সমগ্র জীবনে যে শক্তিটা, তাদের শক্তিটা ব্যয় হয়ে যায়। তারা পরবর্তী জীবনে খুব অলস প্রকৃতির হয়ে যায় এবং তারা নির্জীব হয়ে যায়। তো লেখক বলেছেন দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না। তা যদি রাখা হতো তাহলে বোঝা যেত যে আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজে পড়তে গিয়ে কতটা মানসিকভাবে ভেঙে পড়ছে, কতটা দুর্বল হয়ে পড়ছে, সেটা বোঝা যেত। এরপর তিনি একটা উদাহরণ দিয়েছেন। ফ্রান্সের যে বুদ্ধিজীবীরা ছিলেন, একজন বুদ্ধিজীবী বলেছিলেন ফ্রান্স ওয়াজ সেভড বাই দেয়ার আইডলার। অর্থাৎ একটা সময় ছিল যখন ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ফ্রান্সের একজন দার্শনিক বলেছেন যে ফ্রান্সকে রক্ষা করেছিল আইডলার্সরা, অর্থাৎ যারা অলস ছিল, পড়াশোনা করেনি, পাস করতে পারেনি, তারা ফ্রান্সকে রক্ষা করেছিল ফরাসি বিপ্লবের সময়। তো কেন তারা রক্ষা করতে পেরেছিল? কারণ তারা পড়াশোনা করেনি, ফলে তাদের যে মানসিক শক্তিটা সেটা ক্ষয় হয়নি। অথবা তারা পড়াশোনা করতে পারেনি, স্কুল থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল, যার ফলে তাদের মানসিক শক্তিটা ছিল, যার কারণে তারা দেশটাকে রক্ষা করতে পেরেছিল। তো লেখক বলছেন যে আমাদের দেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, কখনোই এটা ফ্রান্সের ওই সময়ের শিক্ষা ব্যবস্থার চাইতে উন্নত না।
তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি হচ্ছে শিক্ষার্থীদেরকে বিদ্যে জ্ঞালানো হয়, তারা নিজেরা নিজেদের পছন্দ মতো বিদ্যা অর্জন করতে পারছে না, অর্থাৎ সমস্ত কিছু শেখানো হচ্ছে তাকে জোর করে, তাকে বাধ্য করা হচ্ছে। আমরা উদাহরণ দিলে বলতে পারি এক একজন মানুষ এক এক দিক থেকে দক্ষ হতে পারে। কোনো কোনো মানুষ দেখা যাচ্ছে ছোটবেলা থেকে বিজ্ঞানের দিক থেকে বিজ্ঞানটা সে ভালো বুঝে, হয়তো বাংলা ভালো বুঝে না। স্টিফেন হকিন্স খুব ভালো বিজ্ঞান বুঝেন, তার মানে এই না যে তিনি জীবনানন্দ দাশের কবিতার অর্থ খুব ভালো বুঝতে পারবেন, নাই বুঝতে পারেন। তো এইরকম এক একজন মানুষ এক একটা গুণ নিয়ে জন্মগ্রহণ করে এবং সেই গুণটাই যেন বিকশিত করতে পারে এই সুযোগটা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দিতে পারছি না, যার ফলে মানুষের মধ্যে এই যে সাহিত্যের রস আস্বাদন করে নিজের ইচ্ছায় যে জ্ঞানী হবেন সেই সুযোগটা মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে নেই। ফলে লেখক বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার উল্টো টান দরকার, যেভাবে চলছে সেভাবে না হয়ে উল্টো দিকে চলা উচিত, অর্থাৎ শিক্ষার্থীদেরকে নিজেদের পছন্দ মতো জ্ঞান অর্জনের সুযোগ দেওয়া উচিত। তাহলে তারা অবশ্যই সাহিত্যের দিকে ঝুঁকবে এবং প্রচুর পরিমাণে লাইব্রেরি প্রতিষ্ঠা করার কথা বলেছেন লেখক, প্রচুর পরিমাণে, অর্থাৎ হসপিটাল যেমন বিভিন্ন জায়গায় প্রতিটি অঞ্চলেই আছে, তেমনি প্রতিটি অঞ্চলেই লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। লাইব্রেরির মাধ্যমেই কেবল একজন মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারে, তা না হলে আমরা শুধু এই যে টাকা উপার্জনের মেশিনে পরিণত হব, টাকা উপার্জনের মেশিনে পরিণত হব, প্রকৃত মানুষ হতে পারবো না। অর্থাৎ নিজের মনের ইচ্ছা যেটা সেই অনুযায়ী আমরা চলতে পারবো না। আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিভিন্ন কিছু হব, কিন্তু প্রকৃত মানুষ, মনুষ্যত্বের বিকাশ ঘটানো আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য লেখক সমাধান দিয়েছেন প্রচুর পরিমাণে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে এবং সাহিত্যের চর্চার প্রবণতা বাড়াতে হবে, অর্থাৎ বই পড়ার যে অভ্যাস সেটা বাড়াতে হবে। লেখক অনেক ত্রুটি বিচ্যুতি ধরেছেন, শিক্ষা ব্যবস্থার ত্রুটি ধরেছেন, আর তারপর হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থার অর্থের প্রতি যে লোভ, এগুলোর কথা বলেছেন। এই জন্য শেষ দিকে এসে প্রবন্ধে তিনি বলেছেন যে আমাদের দুরবস্থার কথা যখন বলতে যাই তখন আর সরলভাবে সাধারণভাবে বলা যায় না, একটু কড়ি লাগাতে হয়, অর্থাৎ একটু কড়া ভাষায় বলতে হয়। এটা লেখক শেষ দিকে বলে দিয়েছেন। তাহলে মূল কথা হচ্ছে এই প্রবন্ধের যে যে শিক্ষাটা গ্রহণ করবে তার ইচ্ছা অনুযায়ী গ্রহণ করবে, শিক্ষার্থী তার ইচ্ছা অনুযায়ী বিদ্যা গ্রহণ করবে এবং সেটা লাইব্রেরির মাধ্যমে বই পড়ার মধ্য দিয়ে তার সেই শিক্ষাটা বিকশিত হবে। কখনোই তাকে জোর করে কোনো কিছু গেলানো উচিত নয়, আর করলেও সেটার ফল খুব ভালো হয় না। এটাই কিন্তু আমাদেরকে প্রমথ চৌধুরী বুঝাতে চেয়েছেন এবং সাহিত্য চর্চার যে একটা সামগ্রিক গুরুত্ব আছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন এই প্রবন্ধে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আশা করছি যে আমরা এই প্রবন্ধটা এখন যদি আবার পড়ি তাহলে প্রবন্ধের যে মূল জায়গাগুলো আছে, যে কঠিন কঠিন লাইনগুলো আছে সেগুলোর অর্থগুলো বুঝতে পারবো। তো সবাইকে প্রবন্ধটা আবার পড়ার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।